হ্যালো স্টুডেন্টস, প্রথমে তোমাদের ওয়েলকাম, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল অলরাউন্ডার সায়েন্স টিউটোরিয়ালে। আজকে তোমাদের কাছে একটা বিশেষ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। এটা হবে ক্লাস 9-এর ওপর ভৌতবিজ্ঞান। এই ভিডিওটার মধ্যে আমি আলোচনা করব বল আর গতির সম্পর্কে। অনেক ছোট ছোট টার্মস ইউজ করব কিছু কিছু, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। জানি ভৌতবিজ্ঞানে অনেকের পড়তে কঠিন লাগে, কিন্তু আমি এমনভাবে পড়াতে চেষ্টা করব যাতে তোমরা সহজ উপায়ে বুঝতে পারো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, স্টার্ট করছি ভিডিওটা। চ্যাপ্টারটার নাম হচ্ছে বল ও গতি। বল মানে কি? ফোর্স অ্যান্ড মোশন। ইংরাজিতে হলে এই চ্যাপ্টারটার নাম হবে ফোর্স অ্যান্ড মোশন, বল ও গতি। তো এই চ্যাপ্টারের বিশেষত্বতা কিছু আছে। প্রথমে আসে ফোর্স মানে বল। বল হলো এমন একটি কিছু বাহ্যিক ক্রিয়া যা বাইরে থেকে প্রযুক্ত করলে কোনো বস্তুর ওপর যদি প্রয়োগ করি, তাহলে স্থির বস্তু গতিশীল হয়ে যাবে, গতিশীল বস্তু স্থির হয়ে যাবে, বা কোনো কিছুর আকৃতি বা অবস্থানকে আমরা পরিবর্তন করতে পারবো। তো এই থেকে নিউটন প্রথম বলের যে সূত্রটা হয়, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সূত্র ব্যাপারটা জানতে পারি, বলের সংজ্ঞাটাকে জানতে পারি। নিউটনের প্রথম গতিসূত্রটাতে বলেছিল, বাইরে থেকে যে কোনো বল যদি না প্রযুক্ত করি, তাহলে স্থির বস্তু এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তুর একটি সরলরেখা বরাবর গতিশীল থাকবে। তাহলে হলো বল হলো একটি বাহ্যিক ক্রিয়া যার মাধ্যমে স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির বস্তুতে পরিণত করা যায়। আচ্ছা, ক্রিয়া কাকে বলে? এটা তো আমরা বাংলা ব্যাকরণে পড়েছি। ক্রিয়া মানে যেটা কাজ করা। তাহলে বল দিয়ে স্থির বস্তুকে গতিশীল করা হচ্ছে, তাই ক্রিয়াপদ। তাই জন্য হচ্ছে বল হলো একটি বাহ্যিক ক্রিয়া যার মাধ্যমে স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির বস্তুতে পরিণত করা যায়। তো নিউটন বলল কি, যদি এরকম কোনো বাহ্যিক ক্রিয়া বা বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সরলরেখা বরাবর গতিশীল থাকবে। এটা হলো নিউটনের প্রথম গতিসূত্র। তাহলে প্রথম গতিসূত্রতে কি বললো, এখান থেকে পয়েন্টটা নিয়ে নাও। বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু একই সরলরেখা বরাবর গতিশীল হবে, থাকবে। এটা তাহলে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রটা দেখো, সহজভাবে বোঝা গেল। আমি প্রথমে তার আগে বলের সংজ্ঞাটাকে বোঝালাম, এবার হলো নিউটনের গতিসূত্রটা কি, প্রথমটা গতিসূত্রটা বুঝিয়ে দিলাম। এইভাবে তোমরা যদি বুঝে ভৌতবিজ্ঞান পড়ো, তাহলে কোনোদিনই কঠিন হবে না। এবার হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে বলছে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ইংরাজিতে বললে, rate of changing momentum is directly proportional to the applied force. তো হলো
দ্বিতীয়টাতে কি বলছে, দ্বিতীয় গতিসূত্র, ভরবেগের পরিবর্তনের হার ভরবেগের পরিবর্তনের হার কোনো বস্তু ভরবেগের পরিবর্তন হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে তোমরা কোনো বস্তু জুড়ে দিতে পারো, তাহলে হলো সংজ্ঞাটাকে ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা দ্বিতীয় গতিসূত্র। তা দ্বিতীয় গতিসূত্র হলো ভর বেগ, ভরও আছে বেগও আছে। ভর মানে আমরা এবার বোঝাতে শুরু করি, ভর মানে আমরা এম ধরি। এটা ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের ডাইমেনশন তোমরা শিখেছো। বেগ মানে হচ্ছে ভি ধরি, ঠিক আছে? তো ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে কি হবে, এখানে ভরবেগকে একসাথে লিখতে গেলে এম ইন্টু ভি লিখি, এটা হলো তাহলে ভরবেগ হয়ে গেল। এইটাকে আমরা কি লিখি, পি দিয়ে লিখি। পি কে আমরা বলে কি হচ্ছে ভরবেগ, ঠিক আছে? তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, ভিটা হচ্ছে অন্তিম বেগ, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ। যদি এই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন যেহেতু বলেছি আমি, তাহলে ধরো যদি এরম পি ইকুয়ালস টু এম ভি এর জায়গায় একবার ইউ হলো, তাহলে হলো প্রাথমিক বেগের কারণে। আবার এটা পি ওয়ান ধরে নিই, এটা পি টুর ক্ষেত্রে এম ভি হলো, তাহলে পি টুটার হলো অন্তিম বেগটা হলো যদি বেশি হয়, ইউটা হচ্ছে প্রাথমিক বেগের থেকে, তখন এই সূত্রটা দাঁড়িয়ে যাবে কিভাবে, আমি এখানটা ছোট করে দেখাচ্ছি, দেখতে পাবে। দেখো, পি টু মাইনাস যদি পি ওয়ান করি অঙ্কের মতনই, এম ভি মাইনাস এম ইউ হয়ে যাবে। এবার এম যদি কমন নাও তাহলে ভি মাইনাস ইউ আসবে, ঠিক আছে? এবার এই যে ভি মাইনাস ইউটা আসলো, এটা যদি আমি সময়ের সাথে সাথে তুলনা করি তাহলে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি করে দিই, তাহলে এম ইন্টু এ এসে যাবে। এম ইন্টু এ, এ মানে কি, কাকে বলা হয়, এ বলা হয় ত্বরণকে, ইংরাজিতে বলে অ্যাক্সিলারেশন, ত্বরণ অ্যাক্সিলারেশন। তাহলে দেখো এই যে এম ইন্টু এ এসে গেল, পি এর এই পি টু মাইনাস পি ওয়ান মানে আমরা তখন লিখে দেবো ফোর্স। তাহলে দেখো বল মানে এসে গেল ভর ইন্টু ত্বরণ। দেখলে একটা গতিসূত্র থেকে কিভাবে বেরিয়ে আসলো। এইভাবে সোজাভাবে বুঝতে হবে তোমাদের, প্রান্তিক এই প্রাথমিক বেগ অন্তিম বেগ কিভাবে হয়। একভাবে বইয়ের মধ্যে পড়তে গেলে দেখা যাবে একটা লাইন দিয়ে পড়ে গেলাম, ওরে বাবার মাথায় কিছুই ঢুকছে না। কিন্তু যদি এরকম ভেঙে ভেঙে আমরা যদি বুঝতে চাই তাহলে একদম সহজেই বুঝে যাবে। তাহলে হচ্ছে এবার হলো নিউটনের তৃতীয় গতিসূত্র, দেখে নেবে, এটা পারলে লিখে নেবে, এগুলো পয়েন্ট পয়েন্ট করে তোমরা লেখার চেষ্টা করো। নিউটনের তৃতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্রে বলছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে যেমন আমি বোর্ডের মধ্যে লিখছি, দেখবে বোর্ডটা একটু নড়ছে, কারণ হচ্ছে আমি ওর মধ্যে চাপ দিচ্ছি, আবার আবার সামনের দিকে আসছে, নড়ছে, এরকম হচ্ছে। বা সহজে উদাহরণ হলো, আমি যদি একটা দেয়ালের গায়ে যদি মারি এরকমভাবে, তাহলে দেখবে আমার হাতের মধ্যেও জ্বালা জ্বালা করছে। কারণ কি, দেয়ালও তার মানে আমার ওপর হচ্ছে একটা বেগ দিচ্ছে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। বাসে যেতে যেতে হঠাৎ করে ব্রেক মারলে আমরা কি হয়ে যাই, হঠাৎ করে ব্রেক মারলে যখন, তখন এরকম করে হেলে যায়। কারণ হলো কি, ব্রেক মারার সময় কি হলো, আমাদের বডির নিচের দিকের পোর্শনটা তখন বাসের সাথে সাথে হঠাৎ করে দেখা গেল স্থির হয়ে গেল, কিন্তু উপরের পোর্শনটা তখন, কোমরের উপর থেকে পোর্শনটা তখনও এখনো গতিশীল, মানে গতিজার্যের মধ্যে রয়ে গেছে।
সেই কারণে অস্থির হতে পারেনি, সেই জন্য আমরা হলো সামনের দিকে ঝুঁকে পড়ি। বা হঠাৎ করে বাসটা হঠাৎ করে স্টার্ট করে দিল, তখন আমরা দেখবো পেছন দিকে ঝুলে পড়ি, সেটা একই হলো। তাহলে হলো আমাদের নিচের পোর্শনটা তখন হলো কি হলো, গতিশীল হয়ে গেল, আর উপরের পোর্শনটা স্থির থাকার চেষ্টা করলো, ওই জন্য পেছন দিকে হেলে ফেললো। বাস থেকে নামার সময়, গাড়ি থেকে নামার সময় আমরা হচ্ছে বলি যখন নামবে একটু দৌড়ে নেবো, কারণ হচ্ছে বাসটা তো স্পিডে যখন চলতে চলতে নামছে, তখন হলো সেই গতিটা বড় মানে বজায় রাখার জন্যে আমাদের একটু দৌড়ে নামতে হবে। হঠাৎ করে যদি হলো বাস চলতে চলতে হঠাৎ করে কেউ নেমে এরম দাঁড়িয়ে পড়ে, তাহলে পড়ে যাবে সে, কারণ তার বডিটা অ্যাকসেপ্ট করবে না তখন সেই গতিজারটার জন্য। ঠিক আছে, তাহলে আমি কিছু টার্মস তো তোমাদের আগেও বললাম একটু আগে। ভি মানে কি ছিল, অন্তিম বেগ, ইউ মানে ছিল প্রাথমিক বেগ। এবার সরণ কাকে বলে? সরণ হচ্ছে সব থেকে কম দূরত্ব যেটা অতিক্রমণ করা হয় একটি নির্দিষ্ট দিক বরাবর, তাকে বলা হয় সরণ, যাকে ইংরাজিতে বলে কি ডিসপ্লেসমেন্ট। একটা প্র্যাকটিক্যালি বোঝাই, একটা ধরো এরকম আমি ত্রিভুজ এঁকে নিয়েছি, ধরো একটা ছেলে এরকম করে, ধরো ছেলেটার নাম আমি নিয়ে নিলাম এ। ও কি করলো, প্রথমে এইভাবে ওয়েস্টের দিকে যাচ্ছে, ধরো হচ্ছে ওয়েস্টের দিকে যাচ্ছে, কত কিলোমিটার, ধরো হচ্ছে 4 কিলোমিটার ওয়েস্টের দিকে যাচ্ছে। তারপরে আবার হলো 3 কিলোমিটার ও নর্থের দিকে যাচ্ছে, নর্থের দিকে যাচ্ছে। তাহলে ওর দূরত্বটা কত হলো? তোমরা সহজেই বলতে পারবে, স্যার ও তো 4 কিলোমিটার ওয়েস্টের দিকে গেছে, 3 কিলোমিটার নর্থের দিকে গেছে, তাহলে 7 কিলোমিটার। এটা হলো দূরত্ব, এটা কিন্তু সরণ নয়। কিন্তু হলো সব থেকে কম দূরত্ব কোথায় হলো, এই যে ইনিশিয়াল পয়েন্ট, মানে এই ইনিশিয়াল পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত যে দূরত্ব। এটা তাহলে অঙ্কের বইতে আমরা পড়েছি যে পিথাগোরাসের সূত্রতে কি বলেছিল, যদি এরকম আমি একটা ছবি এঁকে নিই, তাহলে এইটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে এটাকে আমরা হচ্ছে একটা বলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অপোজিটে হচ্ছে অতিভুজ হয়, এটা লম্ব হয়, এটা ভূমি হয়। তাহলে আমরা অতিভুজটা বের করব। অতিভুজ বের করার ফর্মুলা হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার রুটের নিচে, মানে হলো বর্গের নিচে। লম্ব স্কয়ার কত ছিল, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে এটা ধরে দাও কত হলো, 9 আর 4 4 16, কত হচ্ছে, তাহলে হচ্ছে 25। 25 কে বর্গমূল করলে 5 আসে, অর্থাৎ এইটা হচ্ছে কত আসলো, 5 কিলোমিটার। দেখো তাহলে হলো সরণ কত দাঁড়ালো, 5 কিলোমিটার। তাহলে সব থেকে কম দূরত্ব অতিক্রমণ করলো একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট। এর মানে এই নয় যে হচ্ছে বাড়ির ছাদের মধ্যে দিকে গিয়ে এরকম ভাবে যেতে হবে, আমরা তো যাবো তো না বাড়ির রাস্তাগুলো দিয়ে যাবো, কিন্তু আমরা যদি ওরকম ভাবে তার ফেলে দেখি, তাহলে ওটা হলো সব থেকে কম দূরত্ব। সরণ হচ্ছে একটি নির্দিষ্ট দিক বরাবর বস্তুর স্থান পরিবর্তন, সরণ হলো। এবার হলো ত্বরণ। ত্বরণ বোঝাতে বলছে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার। যখনই কোনো কথাতে ভৌত বিজ্ঞানে হার বলবে, বেগ পরিবর্তনের হার, তারপরে হচ্ছে কোনো কিছু হচ্ছে যেমন হলো তড়িৎ পরিবহনের হার, যাই হোক যখনই এই হার কথাটা আসবে হয় আকার র, তখন মানে সময় থাকছে। তাহলে কোনো বস্তু বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। ত্বরণকে আমরা এ দিয়ে লিখি, বেগ পরিবর্তনের হার। ত্বরণ বলে। এই ত্বরণকে দেখাবার জন্য আমরা যদি এরকম একটা গ্রাফ নিয়ে নিই, যেমন গ্রাফ জানি আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এরকম করে হয়, এটাকে 0 ধরা হয়, তাহলে হচ্ছে গ্রাফে এইখান থেকে ত্বরণ হতে পারে। তোমরা এবার বলবে স্যার এইখান থেকে কেন হলো না, কারণ এর মধ্যে দুটো ক্ষেত্রে হয়। একটা হলো প্রাথমিক অবস্থায় কোনো বস্তু এইখান থেকে এই অবধি গেছে আগে একটা স্পিড নিয়ে, তারপরে জোরে স্পিড দিয়ে একভাবে মেনটেন করতে করতে এইখানে গেছে, এইটা হলো হচ্ছে ত্বরণের গ্রাফ।
এবার এই ত্বরণের গ্রাফ থেকে আমি কিছু কিছু সূত্র, যেটা হলো এই যে গতির 3টে সূত্র প্রমাণ করে দেখাবো। প্রথমে তার জন্য আমি হাত দিয়ে দেখো গ্রাফ বানাচ্ছি, হয়তো বেঁকে যেতে পারে কিছু কারণে, তোমরা স্কেল দিয়ে বানাবে অবশ্যই। ঠিক আছে, এটা একটা গ্রাফ হলো। আমি এইটাকে আমি ওয়াই অ্যাক্সিসই ধরছি, এটা এক্স অ্যাক্সিস ধরছি, একটু বাড়িয়ে দাও, এক্স অ্যাক্সিস ধরো। এটাকে নাম দিয়ে দাও একটা এ বি সি ডি, এটাও। এবার হচ্ছে প্রথমে আমি বলেছিলাম প্রাথমিক বেগ নিয়ে যখন দৌড়াচ্ছিল সেই বস্তুটা, প্রাথমিক বেগ কি ছিল একটু আগেই বলেছিলাম ইউ, আর অন্তিম বেগ হচ্ছে কি ভি, মানে একদম এই অবধি পুরোটা দেখা যাচ্ছে ভি। তাহলে আমাদের এখন প্রমাণ করতে হবে কি এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ত্বরণ মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, বেগ পরিবর্তনের হার। তো এই ক্ষেত্রে আমরা কি প্রমাণ করব, এখন তো আমি এই জিনিসটাকেই প্রমাণ করে দেখাবো। তো কিভাবে হচ্ছে বেগ পরিবর্তনের হার বলছি, তাহলে আমরা প্রথম দিকে বেগটা কি ছিল, আমি যদি হচ্ছে ধরি এ ওকে ধরি হচ্ছে কত ইউ, আচ্ছা বিডিটাকে ধরলে কি ধরবো ভি। তাহলে বেগ পরিবর্তন মানে দেখো এইখান থেকে এই অবধি অন্তিম বেগ আর এখান থেকে এই অবধি প্রারম্ভিক বেগ, তাহলে এদের মাঝখানে বেগটা কত, তাহলে হচ্ছে আমরা দেখছি বিডি, বিডি থেকে যদি আমি এ ওকে মাইনাস করি তাহলে দাঁড়াচ্ছে ভি মাইনাস ইউ। এবার একটু আগেই আমি ত্বরণের সংখ্যাতে বারবার বলে যাচ্ছি বেগ পরিবর্তনের হার কি, অর্থাৎ সময় দিয়ে যদি এটাকে ভাগ করে দিই তাহলে হচ্ছে বাই টি করে দিলেই তাহলে এসে গেল ত্বরণ। এবারে তোমরা জানতে যাবে স্যার এখানে তো আপনি ভিডি আর এও লিখেছিলেন, তাহলে হচ্ছে সময়ের জায়গায় ওরকম কিছু টার্ম ইউজ করলেন না কেন? ঠিক আছে করছি, দেখো কিরমভাবে টার্মটা ইউজ করছে। তো বিডি মাইনাস এও যদি ত্বরণ লিখে একবারে ডাইরেক্ট, তাহলে বিডি মাইনাস এও ডিভাইডেড বাই ওডি, তাহলে এবার তো লিখতে সুবিধা হবে না, ভি মাইনাস ইউ বাই টি। ওডি মানে তো এইটা হচ্ছে টি দেখা, মানে সময়, তাহলে এটা সময়, এটা হচ্ছে গতিবেগ। এবারে গ্রাফটা পুরো সম্পূর্ণ হলো, তাহলে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এবার হচ্ছে তাহলে প্রথম সূত্রটাতে আমাদের হলো, আচ্ছা 3টে সূত্র আমি উপরে প্রথমে লিখে নিই, একটা একটা করে প্রুফ করব। প্রথমে আমি প্রুফ করলাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি হবে, এটাকে যদি দেখো এটিটাকে নিয়ে যাও এইদিকে, ইউ প্লাস এটি হবে, এটি নিয়ে যাও, ভি একা রাখো, আর ইউটাকে যদি ওই বীজগণিতের সূত্র অনুযায়ী যদি আমরা এইদিকে করি তাহলে, আচ্ছা না যদি বুঝতে অসুবিধা আমি এখানে করে দেখাচ্ছি, ভি মাইনাস ইউ বাই টি ছিল, এটি হচ্ছে ভি মাইনাস ইউ হচ্ছে, তাহলে ভি মানে হয়ে যাচ্ছে এটির পাশে ইউ চলে গেছে, তাহলে ইউ প্লাস এটি, এটা হলে এখান থেকে প্রুভ হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আর একটা হবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, বা এটাকে কোনো কোনো বইতে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as লেখা যেতে পারে, এটাও লেখা যেতে পারে, এটাও লেখা যেতে পারে। তাহলে এই 3টে সূত্রের মধ্যে আমি প্রথমটাকে প্রুভ করে দেখিয়েছি, এবার হলো সেকেন্ড আর থার্ডেরটা আসার ব্যাপার। তো আমি এই জায়গাটাকে রাফ করে নিচ্ছি, তোমরা হয়তো লিখে নিয়েছো, এইটাকে আমি একটু আরেকবার পয়েন্ট করে দিই, এটা টি ছিল আর এটা ডি ছিল। ঠিক আছে, এবার হলো আমরা দূরত্ব বের করার ফর্মুলাটা কি, দূরত্ব হচ্ছে এখানে যখন হচ্ছে বলছি পুরো দূরত্বটা কত হচ্ছে, তাই একটা দেখা যাচ্ছে কি এই যে এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা ট্রাপিজিয়ামের মতো দেখতে লাগছে, ট্রাপিজিয়ামের মতো, ট্রাপিজিয়াম কেমন দেখতে হয়, এরকম দেখতে হয় তাই তো, ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম কিন্তু এরকমও হতে পারে, এইটাকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যার হলো দুটো বিপরীত বাহু, মানে যেটা অসমান্তরাল বাহুগুলো আছে সেগুলো যদি সমান হয় তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, আর যদি হচ্ছে বিপরীত অসমান্তরাল বাহুগুলো যদি সমান না হয় তাহলে এমনি ট্রাপিজিয়াম। তো এখানে এমনি ট্রাপিজিয়ামই হলো, তাহলে ট্রাপিজিয়াম কি লিখবো, তাহলে দূরত্ব হচ্ছে এ ও ডি বি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, চলো
ক্ষেত্রফল আবার বের করার ফর্মুলাটা কি ছিল ট্রাপিজিয়ামের? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। সমান্তরাল বাহু এখানে কোথা দিয়ে এলো? আচ্ছা, এই ট্রাপিজিয়ামটাকে তোমরা এইভাবে সোজা করে দেখো। দেখো এই ট্রাপিজিয়ামটাকে এইভাবে সোজা করে দেখো। তাহলে যদি আমি এরকম ভাবে সোজা করে দিই, ধরো হচ্ছে এরকম হচ্ছে দেখতে। এবার যা যা লেখাগুলো আছিল সেগুলো লিখে দিচ্ছি। এ ছিল এখানে, এটা ও ছিল, এটা হচ্ছে বি ছিল, এইটা ছিল ডি। তাহলে হলো সমান্তরাল বাহু এখানে কে কে? হাফ ইন্টু ও এ প্লাস বিডি, আর উচ্চতার জায়গায় কে বসছে? ওডি। তাহলে কি হচ্ছে? ও এর জায়গায় কে বসলো? তাহলে ও এ ইউ প্লাস ভি, উচ্চতার জায়গায় টি। তাহলে ইউ প্লাস ভি ইন্টু টি, এটা তোমরা লিখে নেবে খাতার মধ্যে। এইভাবেই তোমরা প্রুভ করবে। বইতে দেখবে অনেক সময় হয়তো কঠিন লাগছে অনেকের, কিন্তু আমি তোমাদের সহজ সরলভাবে করাচ্ছি। তাহলে এবার হচ্ছে আমি এই জায়গাটা মুছে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এটা পজ করে ভিডিওটা লিখে নেবে। তাহলে কি দাঁড়ালো এখানটাতে? হাফ ইন্টু ইউ প্লাস ভি ইন্টু টি। এবার তো ব্যাপারটা কঠিন লাগছে, কিভাবে করা যায় বলছি। দেখো, এই যে আমরা যে প্রথম সূত্রটা পেয়েছিলাম, এই যে এইটা থেকে আমরা কি পাওয়া যেতে পারে? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ছিল। তা যদি এই টিটাকে বের করি, তা টি মানে হয়ে যাবে কি? ভি মাইনাস ইউ বাই এ। তাহলে এই টিটাকে সরিয়ে দিয়ে আমরা ওইটা লিখবো, ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ বাই এ। আচ্ছা, দূরত্বকে আমরা কি দিয়ে লিখি? এস দিয়ে লিখি। এস, ওই দেখো এস এসে গেছে। তাহলে হাফ, এটা দেখো ইউ প্লাস ভি বা ভি প্লাস ইউ একই ধরো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি ছিল অঙ্কে? বলবে বাবা স্যার তো ভৌত বিজ্ঞান অঙ্ক সব একসাথে করে দিচ্ছে। যাই হোক, ইউ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস। এখানে তো তাই এসে গেছে না, এ প্লাস বি এ মাইনাস বির মতো। তাহলে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এ পড়ে রয়েছে। এই এটাকে এই টু এর সাথে গুণ করে দাও, কারণ রয়েছে ভগ্নাংশে দেখো নিচের দিকে 2 আছে, তাহলে 2 ইন্টু এ 2a। তাহলে এই 2a দাঁড়ালো কি হবে? 1/2a, আর ব্র্যাকেটে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবার এই 2a এই এস এর সাথে গুণ হয়ে গেলে তাহলে কি দাঁড়ালো লাস্ট পর্যন্ত? এই ফর্মুলাটাই দাঁড়াচ্ছে না, 2a যদি এস এর সাথে গুণ হয়ে যায় তাহলে 2as ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দেখো এসে গেছে, খালি এইটাকে এই পাশে লেখা আর ওটা ওই পাশে লেখা। দেখো এসে গেছে ফর্মুলাটা। তাহলে আমরা তৃতীয় নম্বর ফর্মুলাটা প্রুভ করে ফেলেছি ট্রাপিজিয়ামের মাধ্যমে। তোমরা বলবে স্যার দ্বিতীয়টা না করে তৃতীয়টা কেন করলেন? দ্বিতীয়টায় দুটো ধাপে ধাপে করবো, ওই জন্য আমি তৃতীয়টা আগে করেছি। ঠিক আছে, এবার আবার আমাদের দূরত্ব আর একটা পদ্ধতিতে নির্ণয় করা যায়। এইগুলোকে মুছে দিচ্ছে। সেটা কি? এস ইকুয়ালস টু, যদি এইটা দেখো একটা আয়তকার জমির মতো দেখা যাচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আচ্ছা, এ ও ডিসি আয়তক্ষেত্র, ক্ষেত্রফল প্লাস এটা একটা ত্রিভুজের মতো দেখাচ্ছে। দেখো ত্রিভুজের মতো দেখাচ্ছে, ত্রিভুজ। তো ত্রিভুজ এ সি বি ত্রিভুজের ক্ষেত্রফল। চলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই দৈর্ঘ্যটা কি ছিল? ওডি, আর প্রস্থ ছিল কি? এও। প্লাস এসিবি ত্রিভুজ মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কি ছিল? ভূমি এইটা বিসিও ধরতে পারো, এসিও ধরতে পারো, একই ব্যাপার, কোনো কিছু যায় আসে না। বিসির ক্ষেত্রে কি ছিল? ভি মাইনাস ইউ ছিল, কারণ বিসি কি করে দাঁড়ায়? বিডি থেকে সিডি মাইনাস করলে বিসি আসে, আর সিডিটা ভাই ইউ ছিল, তাহলে হচ্ছে ভি মাইনাস ইউ আসে। আচ্ছা, তারপরে হচ্ছে এবার হলো হাফ ইন্টু ভি মাইনাস ইউ হলো ইন্টু কি উচ্চতা আছে, উচ্চতাটা তাহলে কি ধরবো? ওডি। এবার এটাকে পুরোপুরি লেখো তো, ওডি মানে কি ছিল? টি। এও মানে কি ছিল? ইউ, প্লাস হাফ ইন্টু ভি মাইনাস ইউ ইন্টু টি।
বলবে স্যার এইরকম একটা কনফিগারেশন এসে কিভাবে এইটা মিলবে, সত্যি কথা তো কিভাবে মিলবে। v=u+at ছিল, তারপরে এটা নয় ঠিক আছে আমরা বুঝলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল করে, কিন্তু এখানে v-u এসে গেছে, হাজির হয়ে গেছে। আরে বাবা হবে কিভাবে হবে, v=u+at, এখান থেকে আমি যদি এখানে v-u খালি ভ্যালুটা বের করি তাহলে কি দাঁড়াবে, এটি দাঁড়াবে। দেখো এখান থেকে v-u যদি নিয়ে আসি তাহলে এটি দাঁড়াবে। তাহলে এইটাকে সোজা করে লিখলে ut + হাফ at * t, তাহলে আসলো না ut + হাফ at² আসলো তো, ওই তো ফর্মুলাটা এসে গেল না। গ্রাফ এইভাবে করে করে যদি বুঝতে চাও তাহলে ভালোভাবে বুঝতে পারবে। অনেক সময় হয়তো দেখা যায় টিউশনে তোমরা অনেক কিছু বুঝতে পারো না, কিন্তু আমি দেখো তোমাদের সহজ সরল উপায় বোঝাচ্ছি, ঠিক আছে। এবার এই চ্যাপ্টারের মধ্যে গ্রাফটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। গ্রাফ হয়তো পরীক্ষায় হয়তো প্রমাণ করতে দেবেই একটা না একটা, হয়তো বলবে প্রথম সূত্রটা প্রমাণ করো, দ্বিতীয় সূত্রটা প্রমাণ করো, বা তৃতীয় সূত্রটা প্রমাণ করো, যে কোনো একটা দেবে, কিন্তু তোমাদের ছবি এঁকে করতে হবে। আমি ছবি এঁকে মুখস্থ করে গেলাম, মাঝখানে গিয়ে ভুলে গেলাম, ওরম ভাবে তো হবে না, তাই বুঝে করতে হবে। এবার হলো একটা হচ্ছে বন্দুকের ক্ষেত্রে আমি একটা অঙ্ক করছি, যেটা হচ্ছে প্রত্যেক ক্রিয়া সমান আর বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি একটা বই থেকে একটা অঙ্ক নিয়ে নিচ্ছি। বলছে 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 40 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার/সেকেন্ড বেগে নির্গত হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত। মানে বন্দুক থেকে গুলি যে ছড়ালো ঠিক তখন বন্দুকটা পিছন দিকেও আসবে, রাইফেল থেকে পেছন দিকে আসে তো কিছুটা, তো সেই ক্ষেত্রে কি হবে, তাহলে এর জন্য একটা বিশেষ বিশেষ ফর্মুলা ইউজ হবে, mu+mv=0। ওই যে আইনস্টাইন বলে গেছিল না, তিনিত্বতা সূত্র। তাহলে বন্দুকের ভর গতিবেগ, এই বন্দুক বলছি গুলির বুলেটের ভর গতিবেগ, বন্দুকের ভর গতিবেগ দুটোকে একসাথে করলে 0 এসে যায়, সেই শক্তি নিত্যতা সূত্র মতনই এসে গেল। তার বন্দুকটা এবার কত কেজি বলেছিল আর বুলেটটা কত বলেছিল, 5 কেজি ভরের বন্দুক, তাহলে হচ্ছে বন্দুকটাকে বড় ভিটা ধরবে 5 কেজি ভর বলেছিল, তাই এম ধরো, বড় এমটা ধরবে। এবার ওর বন্দুকের প্রতিক্ষেপ বেগ মানে ভি জানতে চাইছে, জানি না। বুলেটের ভর কত বলেছে, বুলেটের ভর 40 গ্রাম। দেখো আবার এখানে অঙ্ক বোঝাতে হবে, গ্রামকে কেজিতে নিয়ে যাও, 40/1000, 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে এখানে কি করবে, তোমাদের অনেক থেকে বুঝতে অসুবিধা হয়, আমি বলছি এই জিরোকে এই জিরো দিয়ে কাটবে, 4-এর তলায় 100 আছে, এটা এরকম ভাবেই রেখে দাও আপাতত। তাহলে হলো ইউ কত বলেছিল, 400 মিটার/সেকেন্ড, বন্দুকের গুলিটা 400 মিটার/সেকেন্ড স্পিডে চলে যাচ্ছে। ঠিক আছে, 4/100 × 400 প্লাস এম এর জায়গায় কত লিখলাম 5 কেজি, ভি জানি না, ইকুয়ালস টু লাড্ডু। তাহলে এই 100 কেটে গেল, এই 0 কেটে গেল, 4×4 = 16 প্লাস 5v ইকুয়ালস টু লাড্ডু, 5v ইকুয়ালস টু 16, v ইকুয়ালস টু 16/5। ঠিক আছে, 16/5 গেল। আচ্ছা 5v ইকুয়ালস টু, যখন 16টাকে ওই দিকে নিয়ে গেলাম, অ্যালজেব্রায় কি বলে বাবা, এই প্লাস যদি ওই দিকে চলে যায় ডান দিকে তাহলে মাইনাস, তাহলে মাইনাস, সবসময় উত্তরটা এখানে মাইনাসই যায়। তাহলে হলো কত হলো, 5×3 = 15, 3.2 মিটার/সেকেন্ড। তাহলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ মানে হচ্ছে পিছন দিকে যেহেতু এলো, সামনের দিকে গেলে প্লাস হতো, পিছন দিকে যেহেতু এলো মাইনাস। আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি আরো কোনো ট্রিকি নিউমেরিক্যালস ভৌতবিজ্ঞানে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।